বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এই আইনের উপধারা এই আইনের সেকশন 33 এর সাবসেকশন 5 কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বন্ধকি বা দায়বদ্ধ কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয়ের সুবিধার্থে দখল বা নিয়ন্ত্রণ বিক্রয়ের পূর্বে বা পরে আমরা যেটা জানি বিবাদী বা ঋণ গ্রহীত হইতে নিজ দখল বা নিয়ন্ত্রণে সমর্পিত হওয়া অথবা ক্রেতার অনুকূলে সমর্পণ করা প্রয়োজন মনে করলে তাহলে কিন্তু উক্ত আর্থিক প্রতিষ্ঠান লিখিতভাবে অনুরোধ করলে বিবাদী বা ঋণ গ্রহীতা অনুরূপ দখল অবিলম্বে আর্থিক প্রতিষ্ঠান বা ক্রেতার অনুকূলে সমর্পণ করবে। এটা হচ্ছে আইনের বিধান। এখন আমরা এখানে প্রিয় দর্শক যেটা দেখি যে সেকশন 12 এর 5 এর ক উপধারায় যেটা দেখি যে উপধারা 5 এর অধীন যদি লিখিতভাবে অনুরোধ করা সত্ত্বেও, দেখুন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনা অর্থঋণ আদালত আইন 2003 নিয়ে ধারাবাহিক যে আলোচনা আজকের 7ম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক আজকে আলোচনা করব সেকশন 12 নিয়ে, অর্থঋণ আদালত আইনের সেকশন 12 নিয়ে আলোচনা করব। আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কতিপয় জামানত বা কোনো কিছু যদি থাকে সেটা বিক্রয় করার যে বিষয় আছে। সেকশন 12 এর সাবসেকশন 1 এ কোনো আর্থিক প্রতিষ্ঠান তার নিজ দখল বা নিয়ন্ত্রণে থাকা বিবাদীর কোনো সম্পত্তি বা পণ বা বন্ধক, যেটাকে আমরা বলি যে মর্গেজ প্রপার্টি রাখে যদি কোনো ঋণ প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তা বিক্রয় করার আইনগত অধিকার বাদীর থাকে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের থাকে। সেই ক্ষেত্রে বিক্রয় না করে বা বিক্রয়লব্ধ যে অর্থ আছে সেটা পরিশোধ বাবদ সমন্বয় না করে অর্থঋণ আদালতে কোনো মামলা দায়ের করবে না। যদি সেই ধরনের মামলা দায়ের করে তাহলে সেই ধরনের মামলা কিন্তু আইনে অচল, সেটা একটা কিন্তু আইনে বলা আছে সুস্পষ্টভাবে। তো সাবসেকশন 12 এ যদি আমরা দেখি প্রিয় দর্শক, কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু নিজ দখল বা নিয়ন্ত্রণে থাকা পণ্য বা পণ বা বন্ধকি, যেটাকে আমরা বলি না কেন বা মর্গেজ বলি, সম্পত্তি যদি বিক্রয় না করে মামলা দায়ের করলে অনতিবিলম্বে উক্ত সম্পত্তি পূর্বে বর্ণিত মতে বিক্রয় করে বিক্রয়লব্ধ যে অর্থ আছে সেই অর্থের সহিত সমন্বয় করবে এবং বিষয়টি আদালতকে লিখিতভাবে অবহিত করবে। আর আরেকটি বিষয় প্রিয় দর্শক সেখানে বলে রাখা উচিত, সাবসেকশন 3 তে যেটা আছে, সেকশন 12 সাবসেকশন 3 তে অর্থঋণ আদালত আইন 2003 এর যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বিবাদীর নিকট থেকে কোনো স্থাবর সম্পত্তি, যেটাকে আমরা ইমুভেবল প্রপার্টি বলি, যদি বন্ধক বা মর্গেজ রেখে অথবা অস্থাবর সম্পত্তি যেটা মুভেবল প্রপার্টি আমরা বলি, সেটাকে যদি দায়বদ্ধ রেখে যদি হাইপোথেটিক্যাল যদি কোনো ঋণ প্রদান করে এবং বন্ধক প্রদান বা দায়বদ্ধ রাখার সময় বন্ধকি বা দায়বদ্ধ যে সম্পত্তি আছে সেটা বিক্রয়ের ক্ষমতা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেটা বিক্রয় না করে এবং বিক্রয়লব্ধ যে অর্থ আছে সেই অর্থ পরিশোধ বাবদ সমন্বয় না করে অথবা বিক্রয়ের জন্য যে চেষ্টা করে ব্যর্থ না হয়ে অর্থঋণ আদালতে কোনো মামলা দায়ের করবে না। সেটা কিন্তু সুস্পষ্টভাবে এই উপধারায় বলা হয়েছে। 12 এর অর্থঋণ আদালত আইন 2003 এর উপধারা 4 এ কিন্তু আমরা দেখতে পাই যে উপধারা 3 এ উল্লেখিত বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান কিন্তু এই আইনের উপধারা এই আইনের সেকশন 33 এর সাবসেকশন 5 কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বন্ধকি বা দায়বদ্ধ কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয়ের সুবিধার্থে দখল বা নিয়ন্ত্রণ বিক্রয়ের পূর্বে বা পরে আমরা যেটা জানি বিবাদী বা ঋণ গ্রহীত হইতে নিজ দখল বা নিয়ন্ত্রণে সমর্পিত হওয়া অথবা ক্রেতার অনুকূলে সমর্পণ করা প্রয়োজন মনে করলে তাহলে কিন্তু উক্ত আর্থিক প্রতিষ্ঠান লিখিতভাবে অনুরোধ করলে বিবাদী বা ঋণ গ্রহীতা অনুরূপ দখল অবিলম্বে আর্থিক প্রতিষ্ঠান বা ক্রেতার অনুকূলে সমর্পণ করবে। এটা হচ্ছে আইনের বিধান। এখন আমরা এখানে প্রিয় দর্শক যেটা দেখি যে সেকশন 12 এর 5 এর ক উপধারায় যেটা দেখি যে উপধারা 5 এর অধীন যদি লিখিতভাবে অনুরোধ করা সত্ত্বেও যদি বিবাদী বা ঋণ গ্রহীতা উক্ত সম্পত্তি দখল ও নিয়ন্ত্রণ আর্থিক প্রতিষ্ঠান বা ক্রেতার অনুকূলে সমর্পণ না করে তাহলে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত করতে পারবে এবং জেলা ম্যাজিস্ট্রেট কিংবা প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু উক্ত সম্পত্তির দখল এবং নিয়ন্ত্রণ বিবাদী বা ঋণ গ্রহীতা থেকে উদ্ধার করে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক বা অথবা যে ক্রেতার অনুকূলে সমর্পণ করবেন। এটা হচ্ছে আইনের বিধান। এখানে সাবসেকশন 6 এ যেটা বলা আছে প্রিয় দর্শক, আমরা যেটা জানি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান উপধারা 2 এবং 3 এর বিধান পালন না করলে আদালত স্ব-উদ্যোগে অথবা যিনি দায়িক থাকবেন দায়িকের লিখিত আবেদন ক্রমে ডিক্রি প্রদান করবার সময় এই সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদর্শিত যে মূল্যায়ন আছে বা একটা অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টের সমপরিমাণ অর্থ মামলার দাবি হইতে বাদ দিবেন, দিয়ে ডিক্রি প্রদান করবে এবং
এই যে যেটা প্রদর্শন করা হয়েছে, মূল্য যদি না থাকে, আদালত সম্পত্তি স্থানীয় যে অধিক্ষেত্র আছে সাব রেজিস্ট্রারের প্রতিবেদন গ্রহণ করতে হবে এবং করে সেটা মূল্য নির্ধারণ করবে এবং নির্ধারিত যে উক্ত মূল্য আছে মূল্যের সমপরিমাণ অর্থ মামলার দাবি হতে বাদ দিয়ে ডিক্রি প্রদান করবে। এখানে কিন্তু সুস্পষ্ট আইনে বলা দেওয়া আছে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু এই জিনিসগুলো অনেক সময় দেখি না যে এগুলা ডিক্রিতে কিন্তু এগুলোর প্রতিফলন অনেক সময় ঘটে না। যাই হোক, সেকশন 7-এ সাবসেকশন 7-এ যেটা যে সম্পত্তি নির্ধারিত মূল্য মামলার দাবি হতে বাদ দিয়ে ডিক্রি প্রদান করা হবে, উক্ত যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিকানা সেকশন 33-এর সাবসেকশন 7-এর বিধানের যে একটা পদ্ধতি আছে একই পদ্ধতিতে আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে ন্যস্ত হবে। কিন্তু সাবসেকশন 8-এ আমরা কিন্তু প্রিয় দর্শক দেখতে পাই যে আপাতত বাংলাদেশে বলবৎ যে কোনো আইনই থাকুক না কেন বা যেটাতে ভিন্নরূপ যাই কিছু থাকুক না কেন, এখানে একটা ক্লজ আছে যে এই ধারার অধীনে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক লিয়েন, প্লেজ এবং হাইপোথেকেশন অথবা মর্গেজের অধীন প্রাপ্ত যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বলে কোনো মর্গেজ কৃত স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত বিক্রয় ক্রেতার অনুকূলে বৈধ সত্ত্ব সৃষ্টি করবে এবং ক্রেতার ক্রয়কে কোনোভাবেই তর্কিত করা যাবে না, এটা বলা আছে। তবে শর্ত থাকে, এখানে একটা প্রোভাইজো আছে এরকম যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয় কার্যক্রমে কোনোরূপ অবৈধতা বা পদ্ধতিগত যদি কোনো অনিয়ম থাকে, জামানত প্রদানকারী ঋণ গ্রহীতা কিন্তু সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। এটা আইনে সুস্পষ্ট বলা আছে। এখন প্রতিকার কি কি পাওয়া যেতে পারে, কি কি প্রতিকার রয়েছে? দেওয়ানি আদালতে ডিক্লারেশন শুট করতে পারে, ক্ষতিপূরণের মামলা করতে পারে, তারপরে রিট ফাইল করতে পারে। এই বিষয়গুলো কিন্তু প্রতিকার হিসাবে আমরা দেখি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। আর এখানে আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো প্রিয় দর্শক, যে এখানে অ্যামেন্ডমেন্টের যে কিছু বিষয় আছে, এই সেকশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জাজমেন্ট আছে। আব্দুল হাকিম গাজী ভার্সেস এমডি নাসিরউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এই মামলায় 67 ডিএলআর-এ রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 218। আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক। আর একটা জাজমেন্টের কথা আমি স্মরণ করতে পারি, এম এ হুসাইন ভার্সেস ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, 7 এডিসি 595 নম্বর পেজে, এটা সুস্পষ্ট 695 নম্বর পেজে প্রিয় দর্শক, এটা আছে সুস্পষ্টভাবে। ওভারসিজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ভার্সেস বাংলাদেশ, এখানে 57 ডিএলআর পেজ নাম্বার 168, 168 নম্বর পেজে প্রিয় দর্শক আপনারা পেয়ে যাবেন এই সংশ্লিষ্ট জাজমেন্ট। মনিরুজ্জামান ভার্সেস বাংলাদেশ, 68 ডিএলআর পেজ নাম্বার 255 সম্ভবত, ওখানে আপনারা পেয়ে যাবেন। মামুন উর রশিদ ভার্সেস সেক্রেটারি মিনিস্ট্রি অফ ল, এখানে এই সংক্রান্ত একটা জাজমেন্ট আছে। 18 বিএলসিতে আপনারা পেয়ে যাবেন 162 নম্বর পেজে প্রিয় দর্শক। জিন্নাতুল আরা ভার্সেস পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে এই ধরনের একটা মামলা রয়েছে, সেখানে 15 বিএলসি অ্যাপেলেট ডিভিশন, পেজ নাম্বার 168 আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। জিন্নাতুল আরা বাংলাদেশ ভার্সেস জিন্নাতুল আরা ভার্সেস বাংলাদেশ, এটাও 15 বিএলসি অ্যাপেলেট ডিভিশন, পেজ নাম্বার 168 পেয়ে যাবেন। রমজান আলী তরফদার ভার্সেস বাংলাদেশ, এটা 67 ডিএলআর পেজ নাম্বার 245, এটাতে আপনারা প্রিয় দর্শক পেয়ে যাবেন। শাহাবুদ্দিন খান, এমডি শাহাবুদ্দিন খান ভার্সেস বাংলাদেশ, 14 বিএলসি পেজ নাম্বার 111, অর্থাৎ 111 নম্বর পেজে পেয়ে যাবেন প্রিয় দর্শক। আব্দুল হাকিম গাজী ভার্সেস এমডি নাসিরউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, 67 ডিএলআর পেজ নাম্বার 218, অর্থাৎ 218 নম্বর পেজে প্রিয় দর্শক পেয়ে যাবেন। রমজান আলী তরফদার ভার্সেস বাংলাদেশ, 67 ডিএলআর পেজ নাম্বার 245 প্রিয় দর্শক পেয়ে যাবেন। এ কে এম শাহ আলম চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই মামলা ও কিন্তু এটা এই সেকশনের সাথে সংশ্লিষ্ট প্রিয় দর্শক। 13 বিএলসি পেজ নাম্বার 122, অর্থাৎ 122 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। এই কাজগুলো আমাদের এই কেসগুলো আমরা এই সংশ্লিষ্ট সেকশন সম্পর্কিত বিষয়গুলো আমরা লিগ্যাল রিসার্চ করে আপনাদের জন্য বের করেছি প্রিয় দর্শক। আব্দুল হাকিম গাজী এমডি নাসিরউদ্দিন, 67 ডিএলআর পেজ নাম্বার 218-তে আছে। কে এম হামদুর রহমান ভার্সেস ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রিয় দর্শক, এই মামলা রিপোর্টেড হয়েছে 12 বিএলসি 578 নম্বর পেজে, 578 নম্বর পেজে আপনারা প্রিয় দর্শক পেয়ে যাবেন। ইউনাইটেড লেদার ইন্টারন্যাশনাল ভার্সেস অর্থঋণ আদালত, এটা 6 এডিসি পেজ নাম্বার 978 প্রিয় দর্শক পেয়ে যাবেন। মোহাম্মদ আলী ভার্সেস বাংলাদেশ, প্রিয় দর্শক যেটা বলছিলাম যে এখানে অনেকগুলা কেস রেফারেন্স রয়েছে,
সেগুলা উচ্চ আদালতে রিপোর্টে জাজমেন্ট হয়েছে এবং এগুলা বিভিন্ন জার্নালে রিপোর্টেড হয়েছে। তার মধ্যে শওকত হুসাইন ভার্সেস দ্য অর্থঋণ আদালত নং 2 ঢাকা 19 বিএলসি অর্থাৎ 19 বিএলসি পেজ নাম্বার 74-এ এটা আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে হয়, এসকো পাওয়ার প্ল্যান্ট লিমিটেড ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা 7 এডিসি অ্যাপিলেট ডিভিশন কেসেস, পেজ নাম্বার হচ্ছে 299। আপনারা সেখানে এই মামলার রেফারেন্সটা পেয়ে যাবেন প্রিয় দর্শক। সোনালী ব্যাংক লিমিটেড ভার্সেস জাহাজ অর্থঋণ আদালত 18 বিএলসি পেজ নাম্বার হচ্ছে 743, আপনারা পেয়ে যাবেন। আনিসুর রহমান ভার্সেস কেএম জিয়াউল হক ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ 12 বিএলসি পেজ নাম্বার 22-তে আপনারা পেয়ে যাবেন। প্রশান্ত কুমার সরকার ভার্সেস ম্যানেজিং ডিরেক্টর অগ্রণী ব্যাংক লিমিটেড, এটাও রিপোর্টেড একটা কেস, আপনারা পেয়ে যাবেন। 67 ডিএলআর এ পেয়ে যাবেন 58 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন। মুখলেসুর রহমান ভার্সেস অর্থঋণ আদালত 68 ডিএলআর পেজ নাম্বার 205, অর্থাৎ 205 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন। এটা রিসেন্ট কেস। বনসাই বিবি ভার্সেস দ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 18 বিএলটি অ্যাপিলেট ডিভিশন 507 নাম্বার পেজে পাবেন। আবার এটা আসছে 63 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 160 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। মুস্তাফিজ মিয়া ভার্সেস ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একটা কেস রয়েছে, এটা 68 ডিএলআর 302 নাম্বার পেজে আছে প্রিয় দর্শক সেটা। আর র্যাক্স অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড ভার্সেস বাংলাদেশ, এই সংক্রান্ত একটা জাজমেন্টও কিন্তু রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। 21 বিএলসি, এটা 395 বোধ হয় এত নাম্বার পেজে এটা রিপোর্টেড রয়েছে প্রিয় দর্শক। আপনারা দেখে নিতে পারবেন। সোনালী ব্যাংক লিমিটেড ভার্সেস এনবি নূর হাবিব বাপ্পি, মামলাটা খুবই ইন্টারেস্টিং মামলা, এটা আপনারা দেখে নিতে পারেন। 16 এমএলআর এটা রিপোর্টেড হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের কেস, এটা পেজ নাম্বার হচ্ছে 121, 121 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক ভার্সেস ইসলামী ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এনাদার, এই মামলাটাও গুরুত্বপূর্ণ একটা মামলা, এটা অ্যাপিলেট ডিভিশনের একটা ডিসিশন। 20 বিএলটিতে এটা রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 2012। এম এ হুসাইন এন্ড আদার্স ভার্সেস ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এন্ড আদার্স 7 এডিসি 695 নাম্বার পেজে এই সংক্রান্ত একটা জাজমেন্ট আপনারা প্রিয় দর্শক পেয়ে যাবেন। AQM শাহ আলম আর চৌধুরী ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ এন্ড আদার্স, এই জাজমেন্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রিয় দর্শক 28 বিএলজিতে আপনারা পাবেন। বাংলাদেশ লিগাল ডিসিশন যেটা বিএলজি অ্যাপেলেট ডিভিশনের কেস, এটা 69 নাম্বার পেজে পেয়ে যাবেন। KM হামদুর রহমান ভার্সেস ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এন্ড আদার্স, এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক 12 বিএলসি 578 নাম্বার পেজে প্রিয় দর্শক। মোটামুটি এই ছিল মামলাগুলো। আরেকটা মামলা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে AQM শাহ আলম চৌধুরী ভার্সেস বাংলাদেশ 13 বিএলসি অ্যাপিলেট ডিভিশন পেজ নাম্বার 122, যেটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক। মিসেস জিন্নাতুল আরা ভার্সেস গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ এটা অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট, অথর যা ছিল BM খায়রুল হক মিস্টার জাস্টিস, তো উনি একটা জাজমেন্টটা অথর যাচ্ছিল, তো এটা রিপোর্টেড হয়েছে প্রিয় দর্শক 7 এডিসিতে অ্যাপিলেট ডিভিশন কেস, এটা 2010 সালের মামলা, পেজ নাম্বার 901-এ পেয়ে যাবেন 7 এডিসিতে এই সংক্রান্ত জাজমেন্টটা। এম এ হুসাইন ভার্সেস ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এটা পেয়ে যাবেন প্রিয় দর্শক 7 এডিসি 2010 সালের মামলা 695 নাম্বার পেজে। মেসার্স আইমন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ ভার্সেস অর্থঋণ আদালত, এই মামলাটাও রিপোর্টেড হয়েছে 7 এডিসিতে 2010 সালে মামলা, এটা আসলে 964 নাম্বার পেজে এটা রিপোর্টেড হয়েছে, আপনারা পেয়ে যাবেন। অথর জাজ ছিলেন মিস্টার জাস্টিস MD আব্দুল মতিন সাহেব, উনি এটা অথর জাজ ছিলেন। আর জিন্নাতারা এন্ড আদার্স ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ এন্ড আদার্স, এটাও কিন্তু 15 বিএলসি 2010 সালের মামলা অ্যাপিলেট ডিভিশনের, এটা 168 নাম্বার পেজে রিপোর্টেড হয়েছে। আবার সেম জিনিসটাই 15 এমএলআর মেইন স্ট্রিম ল রিপোর্ট যেটাকে বলি আমরা, এমএলআর 2010 সালে রিপোর্টেড হয়েছে 185 থেকে 187 নাম্বার পেজে আপনারা খুঁজলে পেয়ে যাবেন প্রিয় দর্শক। এই পর্বে অনেকগুলা ডিসিশন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। মিস্টার জাস্টিস তোফাজ্জল ইসলাম একটা জাজমেন্ট দিয়েছেন AQM শাহ আলম চৌধুরী ভার্সেস বাংলাদেশ
সেখানে উনি অথর জাজ ছিলেন। সেখানে 13 বিএলসিতে এটা রিপোর্টেড হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের কেস, পেজ নাম্বার 122 অর্থাৎ 122-তে আপনারা প্রিয় দর্শক খুঁজে পেয়ে যাবেন সেই বিষয়গুলো, রেফারেন্সগুলো। এবং যারা দেখছেন এবং শুনছেন, আশা করি আপনাদের এই রেফারেন্সগুলো কাজে লাগবে সংশ্লিষ্ট প্রত্যেকেরই। ওভারসিজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ভার্সেস বাংলাদেশ ইন আদার্স, এটা একটা স্পেশাল অরিজিনাল জুরিডিকশন, অর্থাৎ এটা রিড করা হয়েছিল, সেইভাবে আসছিল। 57 জিএলআর রিপোর্টেড হয়েছে, এটা হাইকোর্ট ডিভিশনের কেস, 168 নাম্বার পেজে আছে। দর্শক, ইউনাইটেড লেদার ইন্টারন্যাশনাল ভার্সেস অর্থঋণ আদালত যে আইন আছে, সেই আইনে অর্থঋণ আদালত বিরুদ্ধে মামলা হয়েছে। এটা আসলে 6B এডিসিতে, অর্থাৎ 6 অ্যাপিলেট ডিভিশন কেসে 2009 সালের মামলা, পেজ নাম্বার হচ্ছে 978-এ এটা রিপোর্টে রয়েছে। আরেকটা কেস উল্লেখ করা যায় প্রিয় দর্শক, সোনালী ব্যাংক শিল্প ভবন কর্পোরেট ব্রাঞ্চ ভার্সাস অর্থঋণ আদালত নারায়ণগঞ্জ এন্ড আদার্স, এটা 15 MLR-এ রিপোর্টেড হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস প্রিয় দর্শক, 2010 সালের কেস এটা অ্যাপিলেট ডিভিশনের। আপনারা খুঁজে পেয়ে যাবেন পেজ নাম্বার 20 থেকে 23, অর্থাৎ 20 থেকে 23-এর মধ্যে এই জাজমেন্টটা আপনারা খুঁজে পেয়ে যাবেন প্রিয় দর্শক। অর্থঋণ আদালত আইন 2003-এর 7ম পর্বে, অর্থাৎ পার্ট 7-এ যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যে ডিসিশনগুলো দিয়েছি সেগুলো আমরা রিসার্চ করে আমাদের যতটুকু সাধ্য মতো চেষ্টা করেছি। এর বাইরেও অনেক ডিসিশন থাকতে পারে, তবে আমাদের কাছে মনে হয়েছে যে এই সেকশনের সাথে এই বিষয়গুলো রেলেভেন্ট, এবং এই জন্য এগুলা আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম, যাতে করে আপনাদের উপকারে আসে এবং সংশ্লিষ্ট যারা দেখছেন এবং শুনছেন, আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করি। পরবর্তী যে কোনো আলোচনায় আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।